নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম তোমাদের রাতের ঘুম নষ্ট করতে। হ্যাঁ, আজকের ঘটনাটা আমার লাইভে সেরা একটি ঘটনা, যেটা তোমরা আশা করি থাম্বনেল থেকে বুঝতেই পারছো। আজকের ঘটনাটা এতটাই ভয়ের যে আমি যখন ঘটনাটা শুনছিলাম তখন কিন্তু বেশ ভয় লাগছিল। আমি কিন্তু দাদাভাইকে বলেছিলাম আজকের ঘটনাটা তোমাদের জন্য কল রেকর্ডিং দেবো, তবে দাদাভাই বলেছেন যে আমি হয়তো ঠিক মতো গুছিয়ে বলতে পারলাম না, একটু কথা এলোমেলো হয়ে গেছে। সেখানে ঘটনাটা আপনি আপনার মুখেই সবার কাছে শেয়ার করুন, যেটা আপনার দর্শক বন্ধুরা শুনতে খুবই ভালোবাসেন, কারণ আপনার ঘটনা প্রতিনিয়ত আমি কিন্তু শুনি। আর আমি হচ্ছি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি এমন একটা ভয়ের ঘটনা, যেই ঘটনাটা আমি প্রত্যেককে আজকে ফোনের ওপার থেকে যারা আজকে ঘটনাটা শুনছো সবাইকে বলবো, ঘটনাটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু শোনো। আর অবশ্যই কিন্তু শেষে গিয়ে কমেন্টস করতে ভুলবে না যে আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আর কথা বাড়াবো না, সোজা যাবো ঘটনায়। তবে প্রত্যেক দিনের মতো বলে দেবো, একটা করে লাইক করো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি ভালোবেসে করে রেখো। আর হ্যাঁ, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে আমাকে তোমরা সবাই যেরকম ভাবে যোগাযোগ করছো অবশ্যই করো, তবে কেউ কিন্তু কল করো না। আমি তোমাদের বারবার বলি, অনেকে তোমরা আমাকে ওখানে যোগাযোগ করছো নাম্বারে হোয়াটসঅ্যাপে, দেন অনেকে ঘটনা শেয়ার করছো না কিন্তু কল করছো। অযথা কল করবে না, যদি কিছু বলার থাকে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে লেখো, আমি নিজে থেকে তোমাদের কল করে নেবো। তাহলে চলো আজকে ঘটনায় যাব। আমাদের ঘটনাটা আসে কলকাতার ডোমজুড় থেকে। দাদা ভাই হচ্ছে একজন অ্যাম্বুলেন্স চালক। তো আমরা পরপর কিছু অ্যাম্বুলেন্স চালক আমাদের দাদা ভাইয়ের ঘটনা কিন্তু আগেও আমরা শুনেছি, তবে আজকের ঘটনাটা কিন্তু সত্যি কথা বলতে নাড়িয়ে দেবে। মানে এতটা ভয়ের অভিজ্ঞতা হবার সত্ত্বেও আমাদের এই দাদা ভাই যে ঘটনাটা শেয়ার করেছেন, উনি যে এখনো পর্যন্ত এই কাজই করে যাচ্ছেন, ওনাকে কিভাবে যে আমি মানে সত্যি কথা আমি পার্সোনালি ওনাকে ধন্যবাদ জানাবো আমি নিজেও জানি না। কারণ উনি মানুষের সেবা করেন ঠিকই, কিন্তু এই সেবা করার পেছনেও যে এতগুলো ভৌতিক এক্সপিরিয়েন্স ওনার সাথে হয়ে গেছে, ওনার জীবনে এতগুলো ঘটনা ঘটেছে, তারপরেও উনি ওনার মানে সাহসিকতা আর ওনার মানে কি বলবো, এতটা সাহস থাকলে সেই মানুষটা একটা জিনিস বারবার রিপিটেড হতেই রয়েছে, সেই জিনিসটার সাথে উনি প্রত্যেক দিন কাটাচ্ছে। আর আজকে আমি সেই ঘটনাটাই তোমাদের সাথে তুলে ধরবো। আমরা কি করি বেসিক্যালি, কোনো জায়গায় যদি ভয় পাই, কোনো জায়গায় যদি জানি যে ওইটা হান্টেড হাউস বা ওইখানে ভূত আছে, জানিস তো যাবি না, আদৌ আছে কিনা আমরা কিন্তু সেটা পরে খোঁজ করি। শোনা মাত্রই ভূত ওখানে আছে, যাব না, এটাই আমরা মনে মনে ধারণা করে নিই, আর সেখানে কিন্তু আমরা দ্বিতীয়বার যাবার জন্য ভাবিও না। আর আমাদের আজকে এই অ্যাম্বুলেন্স চালক দাদা ভাই যে ঘটনাটা শোনান, সেই ঘটনাটার সাথে উনি বলেন আমি যে কাজটা করি, আমার সত্যি কথা বলে প্রথমে তো সাহসই ছিল না। আমি যতদিন আস্তে আস্তে যাচ্ছে আমি এর সাথে না মানে কি বলবো, মানে মৃত্যু আর মানে মানুষ মানে জীবিত আর মৃতর সাথে আমি মানে পুরো মিলেমিশে একাকার হয়ে গেছি। আজকে সেই ঘটনাটা দাদা ভাইয়ের নামটা হাইটেকে তোমাদের সামনে তুলে ধরবো। আমাদের দাদা ভাই বলে ডোমজুড়ে আমি অ্যাম্বুলেন্স চালাই একটি সংস্থায়, কোনো হসপিটালে না, একটি সংস্থা থেকে আমি ওখানে আমাকে যেখানে যেখানে দেয়, আমার প্রপার কোনো হসপিটাল একদম পারফেক্ট ধরা নেই যে আমি হসপিটালেই পেশেন্ট আনবো বা নিয়ে যাব, এরকম কিছু না। কোনো জায়গায় ইনসিডেন্ট হলেও যদি আমাকে কল করে, অ্যাম্বুলেন্স বেসিক্যালি আমি চালাই যেখানে যেখানে আমাকে যেতে হয় এমার্জেন্সিতে, আমি সেখানে রাত দুপুর সন্ধ্যে সকাল কোনো নিয়ম নেই, যে কোনো সময় আমি কিন্তু মানুষের পরিষেবা দেওয়ার জন্য দৌড়ে চলে যাই। তো সেরকমই একটি ঘটনা আমার মানে জীবনে সব থেকে আমাকে নাড়িয়ে দেয়, সেটা হচ্ছে কলকাতায় আজ থেকে প্রায় 5-7 বছর আগে প্রচুর ঝামেলা হয়, মানে পার্টিগত ঝামেলা হয়। সেখানে গিয়ে মারপিট যেটা হয় ঝামেলা হলে পারে রোড রোড সাইডের মধ্যে, তো সেখানে অনেকেই কিন্তু খুব ভালো গুরুতর অসুস্থ হয়। তো সেখানে আমাকে ডাকা হয়, যখন আমি যখন অ্যাম্বুলেন্স নিই সেই স্থানে পৌঁছই, তখন পুলিশ চারপাশে ঘেরা। আর একটি জায়গায় দেখলাম বেশ যাদের মানে আমাকে নিয়ে যেতে হবে হসপিটালে, তাদের অবস্থা সত্যি খুব আশঙ্কাজনক। তো সেখান থেকে আমার অ্যাম্বুলেন্সের দুজন পেশেন্টকে, মানে তাদের আমি পেশেন্টই বলছি, তাদের অবস্থা দেখে তাদেরকে আমি তুলি।
তো সেখানে পুলিশ আমার গাড়িতে তো তুলে দেয় অ্যাম্বুলেন্সে, আমাকে বলে নিয়ারেস্ট যে হসপিটাল আছে ওখানে নিয়ে যেতে। তবে যেই জায়গাটায় বেসিক্যালি ঝামেলাটা হয় ওখান থেকে হসপিটাল যেতে গেলে মিনিমাম 30-35 মিনিট তো লেগেই যাবে, যদি রোড আমি ফাঁকা পাই আর যদি সুযোগ সুবিধা বুঝে আমি ঠিক সময় যদি নিয়ে তাদের পৌঁছতে পারি। নইলে পারে আমার মোটামুটি ওই 45 মিনিট কি 1 ঘন্টা লেগেই যাবে যদি আমি আমার গতিবেগে যাই। তো আমি অ্যাম্বুলেন্স চালাই বলে এই না যে আমি হাওয়ার মধ্যে দিয়ে উড়িয়ে নিয়ে চলে যাব, সেটা কখনোই পসিবল না। এবার আমার সাথে ঘটলো, আমি তাদেরকে নিয়ে যখন যাচ্ছি তখন রাত 11টা বাজে। ঝামেলাটা হয় মোটামুটি 9টা 9:30টার দিকে, যখন আমাকে কল করে আমি ওখানে চলে যাই সেই ঘটনাস্থলে। কিন্তু ওখানে গিয়ে আমি দেখলাম যে এত লোকের জমায়েত, এত ওখানে পুলিশ, যেখানে আমি অ্যাম্বুলেন্স নিয়ে ঢুকতেই পারছি না, পেশেন্ট তুলবো কি করে। তো সেখানে শুধু আমি ছিলাম না, আমার সাথে আরো 2টো অ্যাম্বুলেন্স ছিল। যখন আমার গাড়িতে 2জন পেশেন্টকে তোলা হয় তাদের সমানে ব্লিডিং হয়ে যাচ্ছে, মাথা ফেটে গেছে, গালের এই সাইডে ফেটে গেছে, মুখ ফেটে গেছে, হাত পায়ে রক্ত, জামা কাপড়ের উপর, মানে বিশাল ধরনের একটা ঝামেলা হয়ে গেছে। তো আমি কোন রকম নিয়ে ওই জ্যাম কাটিয়ে সবার মধ্যে দিয়ে ফাঁকা হাই রোডে যখন উঠি তখন প্রায় 11টা বেজে গেছে। আমি ওখান থেকে গাড়ি ছোটাচ্ছি যত তাড়াতাড়ি আমার পক্ষে সম্ভব, আমি তাদের কাছাকাছি কোনো হসপিটালে নিয়ে গিয়ে ফেলতে পারলে বাঁচি। তো আমি সেরকম ভাবে নিয়ে যাচ্ছি, যেহেতু নাকি এটা পুলিশ কেস পুরোটাই। তো আমি নিয়ে যখন ছুটছি তখন যাদেরকে আমি ওখান থেকে উদ্ধার করি, যখন পুলিশ সেই 2টো পেশেন্টকে আমাদেরকে তুলে দেয় তখন কিন্তু তাদের কোনো সার ছিল না, তারা পুরো অজ্ঞান অবস্থায় আমাদের তুলে দেয়। আমার সাথে সেই দিন যে ছেলেটি থাকে, আমি একা থাকি না, আমার সাথে একটি ছেলে থাকে, সেই ছেলেটি আসতে গিয়েও ও আসলো না, ওর মায়ের শরীর খারাপ, বললো দাদা আমি যাবো না। আমি বললাম ঠিক আছে, এই তো এখন সবে 9টা বাজে, যখন আমি অ্যাম্বুলেন্স নিয়ে আসি 9টা 9:30, আমি বললাম ঠিক আছে, শুধু তো হসপিটাল ফেলে দিয়ে চলে আসবো, যদি ওরকম হয় আমি বুঝে নেবো, তুই যা। তো তার মায়ের শরীর খারাপ বলে আমি তাকে ছেড়ে দিই। আমি যখন নিয়ে যাচ্ছি তখন আমি খুব ভালো করে বুঝতে পারছি আমার যে পেছনে 2জন পেশেন্ট রয়েছে একটা গুগানির শব্দ হচ্ছে। তো হতেই পারে, সেটা স্বাভাবিক, কারণ তাদের এত রক্ত বেরিয়েছে, সেখানে গিয়ে হতেই পারে শরীরে কোনো জায়গায় যন্ত্রণা করছে, হয়তো তখন অজ্ঞান অবস্থায় ছিল, এখন হয়তো তাদের হুঁশ এসছে, যার জন্য তারা একটা মুখে গোগানির শব্দ অনবরত হচ্ছে। আস্তে আস্তে শব্দটা দেখছি বাড়তে থাকছে, এতটাই বাড়তে থাকছে যেটা একটা পেশেন্ট স্বাভাবিকভাবে ওরকম এত জোরে গুগানির শব্দ করতে পারে না, চিৎকার করতে পারে, ব্যথা করছে, মা গো বাবা গো, অনেক রকম চিৎকার করতে পারে, কিন্তু এত জোরে গুগানির শব্দ কন্টিনিউ হয়ে যাচ্ছে। তো কোথাও গিয়ে আমি একবার সাড়া দিলাম যে কি দিদি খুব কষ্ট হচ্ছে, কারণ যে 2জন ছিলেন আমার অ্যাম্বুলেন্সে 2জনই ছিলেন মহিলা। তো আমি সাড়া দেওয়াতে কোনো রকম শব্দ কিন্তু আসেনি, উল্টে গোগানির শব্দটা চুপচাপ হয়ে যায়। তো আমি যথারীতি নিয়ে তাদেরকে পৌঁছানোর পর তাদেরকে আমি হসপিটালে একটি জায়গায় অ্যাডমিট করব বলে আমি যখন নিয়ে যাই, পুলিশ আগে থেকে ফোন করে দেয়। তারপর আমি যখন নিয়ে যাই, তারপর ওনাদেরকে যখন বের করা হয় তখন ডাক্তার সাথে সাথে আসে, কারণ ডাক্তার তখন ছুটিতে বেরোচ্ছিল, ওনারা 8 ঘন্টার জন্য ছুটিতে যায়, রাউন্ড দিতে আসে। তারপর তো ডাক্তার যখন বেরোচ্ছে, ডাক্তার তখন আমি গাড়ি থেকে যখন নামি অ্যাম্বুলেন্স থেকে, ডাক্তার যখন আসে এসে বলল অলরেডি 2জন তো মারা গেছে, 2জনেই মারা গেছে। তখন আমার কোথাও গিয়ে একটা গিল্ট ফিল হলো, কি জানি আমি এত দেরি করলাম বলে, কিন্তু আমি তো দেরি করিনি, আমি যতটা সাধ্য মতো পেরেছি, আমি তো হাওয়ায় উড়িয়ে আনতে পারবো না, আমি আমার মতো যতটা স্পিডে পেরেছি, আমি কিন্তু রাস্তা ফাঁকা পেয়েছি, হাই রোড টেনে আনলাম, 2জনেই মারা গেল। তো আমার কোথাও গিয়েও একটা মন খারাপ হয়, কারণ অনেক পেশেন্ট আমি এরকম নিয়ে যাই, কেউ বেঁচে যায়, কেউ গাড়িতে মারা যায়, কেউ হসপিটালে নিয়ে যেতে যেতে মারা যায়, এরকম হয়। তো সেটা আমার কাছে কোনো স্বাভাবিক ব্যাপার না। তারপর আমি যখন রিটার্ন ব্যাক করছি তখন পুলিশ আমাকে ফোন করলো, করে বললো পেশেন্ট 2টো কেমন আছে। আমি বললাম ডাক্তারবাবু বললেন পেশেন্ট 2টো সাথে সাথে ডেড হয়ে গেছেন। তো বললো সাথে সাথে মানে? তখন আমি বললাম আমি তো সেটা জিজ্ঞাসা করিনি, তবে ডাক্তারবাবুকে আপনি একটু কল করেন, ডাক্তারবাবুর আমি নামটা বলি, তো সেই ডাক্তারবাবুকে হয়তো উনি কল করেছেন, আমি কিন্তু এই বিষয় নিয়ে আর কিছু জানি না। আমি চলে আসি সোজা বাড়ি, অ্যাম্বুলেন্স আমার যেখানে সংস্থা আছে ওখানে আমি জমা দিয়ে দিই রাতের বেলা, ওখানে রেখে দিয়ে আমি বাড়ি আসি। বাড়িতে এসে রাতের বেলা আমি শুয়ে রয়েছি,
আমার রাতের বেলা তখন আনুমানিক 1:30-2 বাজে। আমি যখন বাড়ি ঢুকি, আমার অনেকটা রাত হয়, কারণ এসব পুলিশ কেসের ব্যাপার তো অনেক ঝামেলা থাকে, অনেক প্রসিডিং করতে হয়, অনেক রকম বিষয় থাকে। তারপর রাত 1:30টার সময় বাড়ি ঢুকলাম। তো মা আমাকে বললো যে খাবার খেয়ে এসছিস, কারণ আমি প্রায় দিন রাতের বেলা যখন ফিরি তখন আমি একটুখানি অল্প অল্প ড্রিঙ্ক করি, করতে হয়, নাহলে রাতে ঘুম আসে না। সারাদিন তো ওই জীবিত আর মৃত মানুষ নিয়ে যাওয়া আসা করি, তো তার জন্য রাতের বেলা একটু ড্রিঙ্ক করে শুতে হয়। তো তার জন্য বাড়ির লোক একটুখানি আমার উপর রেগে থাকে। তো মা আমাকে বললো, কি রে খাবার খেয়েছিস? আমি মাকে বললাম, না, খুব খিদে পেয়েছে, খেতে দাও। তো আমি হালকা ড্রিঙ্ক করেই ঢুকেছি। মা আমাকে 2টো রুটি আর একটু আলু ভাজা আমাকে দিল, বললো এটাই খেয়ে শুয়ে পড়, আমি তো জানি তুই এত রাতের বেলা গেছিস, এখন খেয়েই আসবি, আর অর্ধেক দিন রাতে তো তুই বাড়ি ফিরিস খাস না। তো সেরকম ভাবে বেশি কথা না বাড়িয়ে আমি ওই রুটি আর আলু ভাজা খেয়ে শুয়ে পড়ি, ঘুমিয়েও পড়ি। যখন প্রায় 3টে-3:30 বাজে, আনুমানিক 3টে থেকে 3:30 হবে, প্রপার টাইম আমি ঠিক বলতে পারবো না। তো ওই সময় ঘুমটা যখন গভীর হয়ে হালকা হয়, ওই সময়টা আমার, তখন আমি সেই গুগানির শব্দটা আমি খুব পরিষ্কার ভাবে আমার কানে শুনতে পাচ্ছি, খুব পরিষ্কার ভাবে। তো প্রথমে আমি ভাবলাম স্বপ্ন দেখছি, তারপর ভাবলাম আমার মনের ভুল। তারপর আমি উঠে বসলাম, দেখলাম পুরো ঘেমে গেছি, আর প্রচন্ড গরমের সময় ছিল, গরমকাল, ঘেমে গেছি। আর গরমের সময় কলকাতায় কিরকম গরম পড়ে, যারা কলকাতায় থাকো তারা তো জানোই। তো সেখানে গিয়ে আমি বললাম, কি হলো, আমার সাথে কি হচ্ছে। আর এই অভিজ্ঞতাটা আমার প্রথম না, ছোটখাটো এরকম অনেক অভিজ্ঞতা, আমার অ্যাম্বুলেন্স চালাচ্ছি আজকে প্রায় 10 বছরের ওপর, আমার এই অভিজ্ঞতাটা আছে, অনেক রকম কিছু হয়। তো সেখানে গিয়ে আমি উঠলাম, উঠে একটু জল খেলাম, খেয়ে আমি জানলা ধরে বাইরে রাস্তা, একদম আমার বাড়ির পাশেই হচ্ছে রোড চলে গেছে, ওই রাস্তার লাইটগুলো জ্বলছে, আমি লাইটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছি, কারণ জানলাটা খুলে রেখেছি, হাওয়া দিচ্ছে, রাতের বেলা বেশ হাওয়া দিচ্ছে। ঘরে না যতই ফ্যান চলুক এত মারাত্মক গরম পড়েছে, থাকতে পারছি না। তো জানলাটা বন্ধই ছিল, খুলে আমি জানলার সামনে গ্রিলটা ধরে দাঁড়িয়ে রয়েছি। তো আমি লক্ষ্য করি অনেকটা দূরে 2জন মানুষ, ছেলে কি মেয়ে আমি বুঝতে পারছি না, 2জন মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমার বাড়ির দিকে আসছে, মানে আমার যেখানে বাড়ি সেই রাস্তা আমার বাড়ির পাশ কেটে চলে গেছে, মানে ওই দিকে আসছে 2জন হেঁটে। তো আমি অনেকক্ষণ ধরে ভাবছি, এত রাতের বেলা রাস্তা দিয়ে কি 2জন মানুষ আসছে, কিছু আবার হলো নাকি। মানে আমি যেহেতু অ্যাম্বুলেন্স চালাই, আমি যেহেতু এইসব পেশেন্ট ঝামেলা, কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, এইসবের মধ্যেই তো আমার সারাটা দিন কেটে যায়। তো মাথায় যদি রাত ভিত কাউকে দেখি, আমার মাথার মতো ওই জিনিসটাই আসে যে কি হ্যাঁ কোনো রকম দুর্ঘটনা ঘটলো নাকি, কেউ আসছে নাকি, কি ব্যাপার, মানে নানা রকম চিন্তা মাথায় আমার ঘুরতে থাকে, আমি পাগল হয়ে যাই মাঝে মাঝে। ওর জন্য রাতে একটু ভালো করে ঘুমাবো বলে আমাকে হালকা ড্রিঙ্ক করতে হয়, কারণ অনেক সময় কোনো অ্যাম্বুলেন্স যদি না পাওয়া যায় আমাকেও যেতে হয় উঠে। তো সেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে দেখার চেষ্টা করি, যত তারা 2জন আমার কাছে আসছে আমি তাদেরকে ভালো করে দেখছি যে এরা আর কেউ না, যাদের 2জনকে আমি নিয়ে গেছিলাম হসপিটালে। তারা ডাক্তার বলেছিলেন ডেড হয়ে গেছে। সেই মানুষ দুটো, সেই মহিলা দুটো কি করে রাস্তা দিয়ে হেঁটে আমার বাড়ির দিকে আসছে। আমি তাদেরকে দেখে কিন্তু ভয় পাইনি, কারণ আমার অভিজ্ঞতা এত হয়ে গেছে 10 বছরে, আমি খুব সহজে ভয় পাই না। তো আমার মাথায় মনে খুব প্রেশার পড়ে, আমি জানলা দিয়ে তখনও দাঁড়িয়ে রয়েছি, ওরা আস্তে আস্তে যখন আমার জানলা থেকে হয়তো গুনে গুনে 10 থেকে 20 পা দূরে যখন তারা 2জন এসে দাঁড়ায়, আমি পরিষ্কার দেখছি সেরকমই যেরকম আমি অ্যাম্বুলেন্সে তুলি, যেরকম দেখেছিলাম, রক্ত, মাথা ফেটে গেছে, গালের পাশ থেকে রক্ত পড়ছে, জামা কাপড়ে তাদের চুড়িদারে রক্ত লেগে, সেরকমই অবস্থায় তারা 2জন আমার দিকে দাঁড়িয়ে, মানে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আমি দেখা মাত্র যখন হাসি মুখটা দেখি, আর ওই হাসি মুখটা সাধারণ মানুষের মতো হাসি মুখ না, সেই হাসি মুখটার মধ্যে একটা ভয় আছে, একটা আতঙ্ক আছে, ওই হাসি মুখটার দিকে তাকানো যাবে না। আমি সাথে সাথে জানলাটাকে বন্ধ করে দিয়ে আমি আমার খাটের মধ্যে উঠে বসে আমি ভাবছি কি দেখলাম, আমি কি সত্যি দেখছি তারা তারা তো মারা গেছে। তারপর ভাবলাম এ তো আমার কাছে নতুন কিছু না, আমি কিন্তু কিছু না মনে করে আবার পাশ ফিরে চুপচাপ শুয়ে পড়ি। সকাল হয়, মা এসে ডাকে, বললো কি রে উঠবি না, আজকে তুই যাবি না, অ্যাম্বুলেন্স বের করবি না? আমি বললাম কল আসেনি তো, কোনো কল না আসলে আমি যেতাম না, আসলেই যেতাম, কারণ আমি একা তো অ্যাম্বুলেন্স চালাতো না, সেই সংস্থা থেকে 7জন চালাতো।
তো আমি বললাম আমার তো কল আসেনি, তো উঠতে পারছি না, সত্যি কথা আমি উঠতে পারছি না খাট দিয়ে, জানি না কেন প্রচন্ড গা হাত পা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। এই কারণেই কিন্তু আমি রাতের বেলা ড্রিঙ্ক করি, যাতে সকালবেলা ফ্রেশ মাইন্ডে আমি উঠি, শরীরটা যাতে ভালো থাকে। জানি না কেন রাতে হয়তো ঘুমটা ঠিক মতো হয়নি বলে গা হাত পা প্রচন্ড ব্যথা করছে। আমার মা চা নিয়ে এসে বললো, কিরে তোর চোখগুলো তো লাল হয়ে রয়েছে কেন, রাতে বাজে জিনিস খেয়েছিস, তার নেশা কি এখনো কাটিনি? আমি মাকে মাথায় হাত দিয়ে বললাম, আমার মাথায় হাত দিতে দিতে মাকে বললাম যে না গো মা, হাত পা না খুব ব্যথা করছে, আজকে ফোন আসলো আর বেরোবো না, শরীরটা একদম দিচ্ছে না। মা আমার যখন মাথায় হাত দিয়ে দেখলো গায়ে, তখন দেখলো প্রচন্ড গা গরম। মা বললো তো জ্বর এসছে তো। আমি বললাম হ্যাঁ জ্বর আসবে না কেন, এই কাজের মধ্যে যা জীবনে আমার কাটছে জ্বর তো আসবেই। তখন আমি মাকে রান্নাঘরে গিয়ে সব বললাম, মা রুটি করছিল সকালে ব্রেকফাস্ট, মাকে বলি। তখন মা আমাকে বলল যে একটা কাজ কর, কাজটা ছেড়ে দে, কারণ তোর বাবাও এরকম অনেকগুলো ঘটনা আমাকে বলেছিল। কারণ আমার বাবা আজ জীবিত নেই, উনিও কিন্তু একটা সময় অ্যাম্বুলেন্স চালিয়েছিলেন, তবে বেশি দিন না, খুব অল্প দিন চালিয়েছিলেন। ওনার সাথেও কিন্তু এরকমই ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যার কারণে তখন সদ্য সদ্য বাবার বিয়ে হয়েছে, মাকে বলেছিলেন, মা বলেছিল আপনাকে চালাতে হবে না, তো বাবা তারপর থেকে আর অ্যাম্বুলেন্স চালাতেন না। তারপর আমি তখন মাকে বললাম, মা বাবা কতদিন অ্যাম্বুলেন্স চালিয়েছিল, তখন তো আমি হইনি বলো। তখন মা বললো না না, তখন তো আমার সদ্য সদ্য বিয়ে হয়েছে, তুই কোথা দিয়ে হবি, তোর বাবাও তো তখন বিয়ের পরে কোনো কাজ বাজ পাচ্ছিল না, অ্যাম্বুলেন্স চালাতো, ভালো কিন্তু টাকা হতো, কেন বলতো, তোর বাবা তো হসপিটালের আন্ডারে চালাতো, তো টাকা ছিল, অনেক অব্দি ইনকাম থাকে এতে। তখন আমি বললাম হ্যাঁ জানি। তো তখন আমার মাকে বললাম যে মা বাবার সাথে কি হয়েছিল, তখন আমার মা যেটা জানায়, মা বলল একদিন তোর বাবার রাত প্রায় ওই 1:30টার দিকে একটা কল আসে। তো আমি তোর বাবাকে সেদিন বললাম যেও না, বাইরে বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে। তো বাবা বলল যে না না, নতুন নতুন কাজে ঢুকেছি, এইসব অ্যাম্বুলেন্সের কাজ তো এরকমই, রাত ভিত যেতেই হবে, পরিষেবা তো তোমাকে দিতেই হবে, কোথায় পেশেন্ট কিরকম অবস্থায় আছে। তো যেই বাড়িতে তোর বাবা যায়, ওই বাড়িতে পেশেন্ট অলরেডি মারা গেছে, কিন্তু পেশেন্টের বাড়ির ফ্যামিলির আত্মীয় স্বজন কেউ জানে না যে পেশেন্ট মারা গেছে। আর এই কথাটা কেন বলছি সেটা পরে বলছি, তুই বুঝতেই পারবি। তো তোর বাবা যখন যায়, দেখলো পেশেন্টের কোনো সেন্স নেই, পেশেন্ট একদম মানে নিস্তেজ হয়ে গেছে, সারা শরীর ঠান্ডা নীলচে নীলচে হয়ে গেছে। পেশেন্টকে মানে অনেক আগে, প্রায় 3 ঘন্টা আগে সাপে কামড়েছে, পেশেন্টের বাড়ির লোক জানেই না। পেশেন্ট হচ্ছে একটা 16 বছরের ছেলে, মাঠে ফুটবল খেলছিল, আর বাড়িতে আসার পরে বলছে পেট ব্যথা করছে, গা ব্যথা করছে, এরকম করে চিৎকার পাচ্ছিল। বাড়ির লোক ভেবেছে কি না কি হয়েছে, অতটা গুরুত্ব দেয়নি। যখন রাত্রেবেলা ছেলেটি খেয়ে দিয়ে অতক্ষণ ঠিক ছিল, যখন রাত্রেবেলা শোয়, তখন তার মা 1 গ্লাস দুধ দিতে যায়। ভাবছে বাবা ছেলে শুয়ে পড়লো, প্রত্যেকদিন রাতে দুধ খেয়ে খেলাধুলা করে, তো দুধ খেয়ে শোয়। তো মা যখন দুধ দিতে যায়, দেখছে ওর মুখ থেকে গ্যাজা উঠছে। সাপে কামড়ালে এটা হয়, তার বিষটা কিন্তু মুখ থেকে গ্যাজা হিসাবে বেরোয়, শরীরে যখন মিশে যায়। তো ওই থেকে চিৎকার চেঁচামেচি বাড়িতে, সেই থেকে কিন্তু যখন অ্যাম্বুলেন্সে ফোন করে, তোর বাবা যখন গিয়ে পৌঁছয় ছেলেটাকে আনার জন্য, তখন কিন্তু ছেলেটি বাড়িতেই মারা গেছে। কারণ ছেলেটির কোনো, বাবা বলছে তো ওর কোনো শরীরে সার নেই, কোনো একদম নীলছে পড়ে গেছে। আর একটা সাপে কামড়ালে সেই ছেলে হোক মেয়ে হোক, সেই পেশেন্টকে দেখলে বোঝাই যায় যে ও আর জীবিত নেই। তো তোর বাবার তো এইটুকুনি তো অভিজ্ঞতা আছে। তো তোর বাবা তখন বলছে যে ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি পেশেন্টকে অ্যাম্বুলেন্সে তুলে দিন, আমি নিয়ে যাচ্ছি। তো তাদের বাড়ির লোক কিন্তু কেউ যায়নি, আর পাড়ার প্রতিবেশী ওই বৃষ্টি ঝড়ের মধ্যে কেউ যাবে না। হয় যেটা আর কি, যার বাড়িতে যা হয়েছে হয়েছে, অনেকে আছে না যেতে চায় না, তো সবাই মিলে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। বলে সেই দিন কেউ একটা অভিজ্ঞতা তোর বাবার সাথে হয়েছিল, ওর পর থেকে তোর বাবা কিন্তু আর অ্যাম্বুলেন্স চালায়নি। কারণ তোর বাবা বলছে আমি যখন ছেলেটাকে ধরে সবার পাড়ার লোকের সাহায্য নিয়ে অ্যাম্বুলেন্সের পেছনে তুলি, তখন অলরেডি ছেলেটি একদম নীলচে হয়ে গেছে, ছেলেটি মারা গেছে, নেই। যখন ওর চোখ উল্টে দেখছি, চোখের মনি নেই, ওর সাদা চোখের মনি দেখা যাচ্ছে, কালো যে ইয়েটা থাকে চোখের সেটা নেই ওর। তো বাবা তো বুঝতেই পেরেছে। ওকে যখন তুলে নিয়ে যাচ্ছি, তখন তোর বাবা বলে আমি যখন নিয়ে যাচ্ছি না, আমার কোথাও গিয়ে ছেলেটার মুখটা খুব মানে চোখে ভাসছে, যে আহারে একটা বাচ্চা ছেলে খেলতে গিয়ে দেখো
সাপে কামড়েছে, বাড়ির লোক জানেও না। আসলে এটা স্বাভাবিক, বুঝতে পারিনি, ছেলেটাও সেরকম ভাবে বলিনি যে আমাকে এখানে কি হয়েছে বা এরকম কিছু কামড়াতে পারে দেখো, কিছু বলিনি। যাই হোক, যখন বাড়ি থেকে হসপিটাল যখন নিয়ে যাচ্ছে, ডিস্টেন্স প্রায় 1.5 ঘন্টার, তো যেখান থেকে তুলেছে বাড়ি থেকে রওনা দিয়ে এগোচ্ছে, বলে অ্যাম্বুলেন্স রাতে যখন ছুটছি আমি নিয়ে, তোর বাবা বলছে আর প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, সামনে দেখলাম সাইডে রোডের গাছ ভেঙে পড়লো। আর এইটা না খুব চাপের হয়ে যায় রাতের বেলা, ঝড় বৃষ্টিতে রাতের বেলা ফাঁকা রোডে ড্রাইভ করাটা। এইটা যখন তখন হতে পারে বাজ পড়লো, হতে পারে কোনো বড় একটা গাছের ডাল ভেঙে পড়লো, এই ভয়টা তো থাকেই না, এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা তো কিছু করার নেই, হতেই পারে। তো সেই ভয়টা আর করতে করতেই যাচ্ছে। আর যেহেতু নতুন নতুন বিয়ে হয়েছে, আমার চিন্তাও আছে তোর বাবার, যে একা ও কি করবে, আবার কিছু হয়ে গেলে, তো এইসব ভাবতে ভাবতে যাচ্ছে। বলছে রোডের দেখলাম সাইডে অলরেডি নিম গাছ বা এরকম কোনো একটা গাছ ছিল ঝাগড়া, ঠিক গাছটা রাতের বেলা লক্ষ্য করেনি, ডালটা ভেঙে পড়লো। মানে এত ঝড় চলছে, বৃষ্টি চলছে, তার মধ্যে বজ্রপাত হচ্ছে, মানে বিভৎস। তার মধ্যে রাস্তায় একদম থেকে থেকে এত বিদ্যুৎ চমকাচ্ছে, কোনো সময় আলো হয়ে যাচ্ছে আবার অন্ধকার হয়ে যাচ্ছে, মানে এরকম একটা বিচ্ছিরি ব্যাপারের মধ্যে। আর ওই পিছনে 16 বছরের একটি মৃত ছেলেকে নিয়ে তোর বাবা একা রাতের বেলা যাচ্ছে হসপিটালের উদ্দেশ্যে। তোর বাবা বলে বৃষ্টিটা খুব বাড়ি, মানে মুষলধারে বৃষ্টি, আমি কাছে কিছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না। এবার গাছের সামনে এবার বাইপারটাও আমার গাড়ির খারাপ, যে গাড়ি আমি জলটা কাটাবো, তো আমি সেরকম ভাবে কোনো রকম ভাবে যে দাঁড়াবো, দাঁড়িয়ে যে আমি একটা সাইডে গাছটা মুছবো সেরকমও কোনো পরিস্থিতি নেই, কেন আমি রোডের মধ্যে আটকে গেছি, কোনো আমার আশ্রয়ের জায়গা নেই, আর রোডের পাশে কোনো জায়গা নেই দাঁড়ানো। এবার আমি কি করবো, রাস্তার পাশেই চুপচাপ অ্যাম্বুলেন্সটাকে দাঁড় করিয়ে বৃষ্টি কমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টি কমে না, সমানে বজ্রঘাত সহকারে মুষল ধারায় বৃষ্টি হচ্ছে। আর সেরকম ঝোড়ো হাওয়া, মানে এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে গাড়ি ঠেলে দিচ্ছে, সামনের দিকে গাড়ি ঠেলছে, পেছন দিকেও ধাক্কা মারছে, এত হাওয়া, থেকে থেকে নড়ে উঠছে, থেকে থেকে গাড়ি নড়ে উঠছে, সেই এক দুর্যোগ। সেদিন তোর বাবা প্রচন্ড ভয় পায়। তখন ওর বাবা করে বসে বসে ভাবছে বৃষ্টিটা কমছে না কেন, এদিকে তো কোনো মতে নিয়ে যেতেই হবে, এদিকে যাবো কি করে, কারণ পেশেন্ট মারা গেছে সেটা তো তোর বাবা জানে। এবার পেশেন্টের লোকও তো যাবে হসপিটালে, বৃষ্টি দেখে তারাও বেরোয়নি, বৃষ্টির অপেক্ষায় বসে রয়েছে। এবার তারা তো জিজ্ঞাসা করবে, তো তোর বাবা ফেসে যাবে, বলবে ওনার মানে কোনো দায়িত্ববোধ নেই, তার জন্য আমাদের ছেলে মারা গেছে। এবার বাবা কি করবে, তখন বাবা এই মনে মনে ভাবছে। হঠাৎ তোর বাবা হসপিটালে ফোন করে, যে হসপিটালে নিয়ে যাবে। তখন বললো যে আমি এরকম রাস্তায় আটকে গেছি, একটা অ্যাম্বুলেন্স হসপিটাল থেকে পাঠাও। তবে ছেলেটিকে যে তুলেছি ও কিন্তু মৃত, কিন্তু যেখানে আমি ফেসে না যাই, যার জন্য আমাকে কিন্তু ছেলেটাকে নিয়ে অন্য গাড়ি করে হলেও পাঠাতে হবে, কারণ আমার বাইপারটা কিন্তু খারাপ গাড়ি, আমি গাড়ি টানতেই পারছি না, দেখতেই তো পাচ্ছি না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো হসপিটাল থেকে বললো ঠিক আছে গাড়ি যাচ্ছে। গাড়ি যাওয়ার অপেক্ষায় বৃষ্টির মধ্যে বসে রয়েছি, হঠাৎ করে আমার ফিল হলো, যেটা হঠাৎ করে মনে হলো তোর বাবা আমাকে বলে এসে যে আমি অ্যাম্বুলেন্সের ঠিক পেছন দিকটা যে গেটটা বন্ধ থাকে, দুপাল্লার গেট তো, টিনের গেটটা না মানে সমানে এত জোরে কাঁপছে, মনে হচ্ছে ভিতর থেকে কেউ গেটটাকে খোলার চেষ্টা করছে, সমানে কাঁপছে। প্রথমে আমি ভাবলাম হয়তো বৃষ্টি পড়ছে তো, আর ঝোড়ো হাওয়া দিচ্ছে, ঝড় চলছে, হয়তো ধাক্কা খাচ্ছে, দুপাল্লার ধাক্কা খেয়ে হয়তো গেটটায় শব্দ হচ্ছে। কিন্তু না, আমি যখন আস্তে আস্তে জিনিসটা লক্ষ্য করি যে না, কেউ একটা ভিতরে খুব গছড়াচ্ছে আর গেটটাকে ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি তখন ভয়তে ওখানে বৃষ্টির মধ্যে ওই মুহূর্তে আমি অ্যাম্বুলেন্স ছেড়ে বাইরে বেরিয়ে যাই। বেরিয়ে অ্যাম্বুলেন্স থেকে কম করে 10 পা দূরে ভিজছি, আমি দাঁড়িয়ে রয়েছি রাস্তার মধ্যেই, একটা সাইডে দাঁড়িয়ে রয়েছি। প্রায় অ্যাম্বুলেন্স আসলো, প্রায় মিনিমাম 1 ঘন্টা তো হবেই, 1 ঘন্টা বৃষ্টিতে ভিজছি। অ্যাম্বুলেন্স এসে আমাকে দেখে বলছে কি হলো, পাগল হয়ে গেছিস নাকি, এখানে দাঁড়িয়ে রয়েছিস, মানে তোর বাবাকে দেখে বলছে যে কি রে পাগল হয়ে গেছিস নাকি, বাইরে দাঁড়িয়ে রয়েছিস কেন, গাড়িতে বসবি তো। ভাই ব্যাপার অন্য কিছু। কেন কি হয়েছে,
যে দেখ যে পেশেন্টকে আমি তুলেছি না ও অলরেডি মারা গেছে, সাপে কামড়েছে। বলছো বাবা তাহলে তো শেষ। বলছে পুরো নীলচে হয়ে গেছে, বাড়ি থেকেই এনেছি। আর এরকম শব্দ এরকম সবকিছু তোর বাবা বলে সেই অ্যাম্বুলেন্স চালককে। তার সাথে আরেকজন ছিল, যেখানে 3 জন হয়ে যায়, মানে তোর বাবা আর ওই অ্যাম্বুলেন্সে 2 জন, 3 জন মিলিত হয়, একটা সাহস হয়, মনে জোর হয়। 3 জনে গিয়ে পেছনে যখন গেটটা খুলে দেখছে যে ছেলেটি অ্যাম্বুলেন্সের একটা ভিতরে পেছন দিকে একটা সিট মতো থাকে একটা সাইডে, সেখানে কিন্তু শোয়ানো ছিল, কিন্তু দেখছে ছেলেটি পড়ে আছে গাড়ির মধ্যে, পাথনের মধ্যে নিচে। কি করে পড়লো জানি না, রাস্তার মধ্যে এরকম কোনো জার্কিং করেনি যে পড়ে যাবে। আর এত পেশেন্ট নিয়ে আসি আমরা, কোনো সময় জীবিত পেশেন্টই পড়ে না, তো মৃত পড়ে যাবে, এটা কি করে হয়। তো যাই হোক, সেখানে গিয়ে আমরা সেই পেশেন্টকে ওখানে আর ধরিনি, কেন আমরা জানি তো মৃত। আর তার মধ্যে ওরকম যা হলো আমার সাথে, তারপর যাই হোক হসপিটালে নিয়ে যাই, নিয়ে গিয়ে দিয়ে চলে আসি। সেই দিনকে তোর বাবা যা ভয় পায়, ওই ভয় পাওয়ার পর তোর বাবা বলে যে ছেলেটি গর্জন করছিল সিংহের মতো, আর গেটটাকে ভেঙে বেরোনোর জন্য মানুষ আপ্রাণ যেরকম চেষ্টা করে যে একটা জায়গা দিয়ে বেরোবে, সেরকম ভাবে গেটটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু গেট তো ভাঙতে পারবে না, বাইরে দিয়ে তো লক করা রয়েছে, ভাঙবে কি করে। ওই জিনিসটা যে তোর বাবার সাথে হয়েছে, তোর বাবা এর আগেও 7-8 বার ওরকম পেশেন্ট নিয়ে যাওয়া নিয়ে আসা করেছে, কোন রকম কোনো অভিজ্ঞতা তোর বাবার হয়নি। তোর বাবার ওই অভিজ্ঞতা হওয়ার পর থেকে তোর বাবা কিন্তু আর অ্যাম্বুলেন্স চালাতো না। আর তোকেও আমি বলছি তুই অ্যাম্বুলেন্স চালানোটা ছেড়ে দে। কিন্তু আমাদের যে দাদাভাই ঘটনাটা আজকে বলেছেন তার বাবার আর তার জীবনের, দাদাভাই বলেন আমার বাবা ছেড়ে দিয়েছে, আমার বাবার সময়টা অন্য ছিল, আমার বাবার সময়টা অল্প পয়সায় সংসার চলতো, আর ওষুধের এত দাম ছিল না, কোনো জিনিসের দাম এত বৃদ্ধি পায়নি। এখন যেই পরিমাণে জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে, এখন কোনো কাজ নেই, আমি যদি ছেড়ে দিই আমি খাবো কি, আমার মাকে খাওয়াবো কি, আমার বাবা তো নেই, মারা গেছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি এখনো পর্যন্ত প্রতিনিয়ত সপ্তাহের মধ্যে 1-2 দিন এরকম কোনো না কোনো আত্মার কবলে আমি পড়ি। আমার এটা হয়, কিছু না কিছু এক্সপিরিয়েন্স হয় আমার সাথে। এবার বলতে গেলে ঘটনাটা অনেক বড় হয়ে যাবে, তবে সেগুলো কোনো গুরুত্ব দিই না, কারণ আমরা শুধু আমি বলে না, আমরা যারা অ্যাম্বুলেন্স চালাই রাতে দুপুরে দিনে প্রতি কটা মানুষের সাথে হয়, এরকম ঘটনা হয়। যারা হসপিটালে কাজ করে তারাও এরকম আত্মা ভূত পেট এরকম অনেক কিছু খালি চোখে না দেখতে পারলেও তারা কিন্তু তাদের অস্তিত্ব বুঝতে পারে। যারা অ্যাম্বুলেন্স চালায় তারাও কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু ছোট বড় অনেক রকম জিনিস কিন্তু আমরাও বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই। আমরা যদি ওই আত্মার ভয়তে বা ভূত বলি যাই বলি, ওই ভয়তে যদি আমরা ভাবি যে না আমরা অ্যাম্বুলেন্স চালাবো না, বাবা আমাদের গলা টিপে ধরবে, আমাদের সাথে যে কোনো সময় একটা খারাপ জিনিস হতে পারে, তাহলে আজকে যেই পেশেন্টগুলো অ্যাম্বুলেন্সের সাহায্যে যদি তাড়াতাড়ি পৌঁছতে পারি, তাহলে সেই মানুষগুলো তো সুস্থ হয়ে যায়, তাই সেই মানুষগুলোরও তো পরিবারের অনেক কিছু টান আছে। আজকে আমরা যদি সবাই হরতাল করি যে না আমরা ভয়তে চালাবো না, তাহলে কখনোই তো সেটা সম্ভব না। এরকম করেই জীবন কাটছে চলছে, এখনো পর্যন্ত আমি অ্যাম্বুলেন্স চালাচ্ছি, এখনো পর্যন্ত এরকমই জীবন আমার চলছে, প্রতিনিয়ত টুকিটাকি এরকম এক্সপিরিয়েন্স হয়েই থাকে। তো দর্শক বন্ধু, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। যেতে যেতে বলবো সোনাবর্ষা 14 আমাকে ঘটনা পাঠাও, ওখানে সোনাবর্ষা 14 হচ্ছে আমার ইনস্টা আইডি, ওখানে তোমরা ডিএম করো, ভয়েস মেসেজ করো, বাংলা হিন্দি ইংলিশে ঘটনা শেয়ার করে দাও। আর প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে মেলও করতে পারো। আর যে নাম্বারটি যাচ্ছে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো, ঘটনা শেয়ার করতে পারো। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।